হঠাৎ করেই গুম হয়ে যাওয়া রাইকে কোথাও খুঁজে না পাওয়া মাত্রই এবার পাগল প্রায় রাইকে খুঁজতে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত কেমিস্ট থেকে মেডিসিন নিয়ে এসে রাইয়ের কেবিনে আসে, ঠিক সেই মুহূর্তে রাইকে কোথাও খুঁজে না পেয়ে স্রোত যখন সিস্টারকে বলতে থাকে যে সিস্টার এক্ষুনি এখানেই তো আমার দিদিভাই ছিল, তাই না? আপনারা কি কোনো মতে কেবিন চেঞ্জ করেছেন বা বেড চেঞ্জ করেছেন ওর, নাকি ওকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে টেস্ট করানোর জন্য? ঠিক সেই সময় নার্স বলতে থাকে যে না তো ম্যাডাম, সেরকম কোনো কিছু তো আপাতত ডক্টর আমাকে রেকমেন্ড করেনি, তাহলে আমি ওনাকে কেন এখান থেকে নিতে যাবো বলুন তো? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে তার মানে তাহলে আমার দিদিভাই হঠাৎ করে গুম কোথায় হয়ে যেতে পারে বলুন তো? না, দিদিভাই তো আজই হোক না কেন চলার মতন অবস্থাতে নেই যে ও হঠাৎ করে কোথাও একটা উধাও হয়ে যাবে বা নিজেকে লুকিয়ে রাখবে আমাদের কাছ থেকে, সেটা কেনই বা করতে যাবে? ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণকে কল করে স্রোত নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ, সার্থক থেকে শুরু করে বিক্রম সকলে চলে এসে রায় কেবিন এবং বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, রাই কোথায়? রাইকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই বলি কোথায় রাই? নার্স আপনারা কেউ দেখেননি? একটা মানুষ হঠাৎ করে এখান থেকে তো গুম হয়ে যেতে পারে না, তাই না? এখান থেকে নিশ্চয়ই ও পায়ে হেঁটেই গিয়েছে, তাহলে পায়ে হেঁটে যখন গিয়েছে আপনাদের কারো না কারো তো চোখে পড়ার কথা, তাই না? তাহলে আপনারা দেখলেন না কী করে সেটা বলুন তো আমাকে? ঠিক সেই সময়ই সেখানে মিথ্যে অভিনয় করার জন্য নীলু চলে আসে এবং নীলু সকলের চোখে ফাঁকি দেওয়ার জন্য নীলু বলতে থাকে যে সত্যি তো দিদিভাই এতটা অসুস্থ, ও শ্বাস নিতে পারছে না, সেখানে কিনা রায় দিদিভাই হঠাৎ করে গুম হয়ে গেল, আর আপনারা সেই জিনিসটা আমাদেরকে মেনে নিতে বলছেন। এটা আপনারা কী করে বলছেন বলুন তো? আপনাদের হসপিটালের কি সিকিউরিটি ব্যবস্থা বলুন তো? ঠিক সেই সময় ডক্টররা বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনার একটু রিল্যাক্স হন, হয়তো বা ওনাকে অন্য কোথাও শিফট করা হয়েছে। ঠিক সেই সময় নার্স বলতে থাকে যে না স্যার, সেরকম কোনো কিছু আসলে করানো হয়নি, আমি একটু কিছুক্ষণ আগেও দেখে গিয়েছিলাম, ম্যাডাম একদম সুস্থ সবলভাবে বসেছিল এখানে, কিন্তু হঠাৎ করে কী এমন হয়ে গেল কিছু আমি বুঝতে পারলাম না। অন্যদিকে নীলু বলতে থাকে যে করেই হোক না কেন অনির্বাণ দাদা ভাইকে এই হসপিটালের সিসিটিভি ফুটেজটা একবার হলেও দেখার জন্য আমাকে বলতে হবে, বাধ্য করতে হবে, নয়তো বা রায় দিদিভাই গতিবিধির উপরে আমি কোনো মতে নজর রাখতে পারবো না। কারণ রায় দিদিভাই কোথায় গিয়েছে বা ও এতক্ষণে কোথায় পৌঁছেছে সেই জিনিসটা যদি আমি না জানতে পারি, তাহলে আমি কী করে গুন্ডাদেরকে বলবো যে রায় দিদিভাইকে ধরার জন্য? কারণ রায় দিদিভাইয়ের যে অবস্থা রাতে আর যাই হোক না কেন, রায় দিদিভাই খুব একটা বেশি দূর অব্দি যেতে পারেনি। অন্যদিকে রায় বলতে থাকে যে ঈশ্বর তুমি আমার সহায়তা করো, আমি কোথায় যাবো এখন, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এর মধ্যে আমার মনে হচ্ছে যে কখন যেন আমার ডেলিভারি টাইম চলে আসে, কখন যেন আমার ডেলিভারি করতে হয়। এবার আমি কোথায় যেয়ে উঠবো যেখানে কিনা আমার ডেলিভারিটা অন্তত হতে পারে? ঠাকুর, আমার সন্তানটা কেউ অন্যরকম কোনো কিছু যাতে না হয়, ঠাকুর তুমি একটু দেখো। অন্যদিকে নীলু যখন অবশেষে অনির্বাণকে বলে উঠে যে অনির্বাণ দাদাভাই এত কথা না বাড়ি তোমরা বরঞ্চ হসপিটালের সিসিটিভি ফুটেজটা চেক করো, সেখানে তো নিশ্চয়ই কোনো না কোনোভাবে রায় দিদিভাইকে অবশ্যই দেখা যাবে, তাই না? রায় দিদিভাই তার হাওয়ার সাথে মিশে যায়নি। অন্যদিকে সিসিটিভি ফুটেজে রায়কে ব্যথা যন্ত্রণা নিয়েই হসপিটাল থেকে বেরোতে দেখে নীলাঞ্জনা সঙ্গে সঙ্গে গুন্ডাদেরকে অ্যালার্ট করে দেয় এবং বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব হসপিটালের বাইরে যে পেছন দিকে রাস্তাটা আছে সেখানে গিয়ে তোমরা দাঁড়িয়ে যাও, কারণ সেখানে রায় দিদিভাই যাচ্ছে এবং সেটি সিসিটিভি ফুটেজে আমি এক্ষুনি দেখেছি, তাই কোনো মতে যাতে এই যাত্রায় তোমাদের শিকারিটা মিস না হয় সেই দিকটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার যদি কোনো ভুলচুক হয়, এবার যদি রায় দিদিভাই কোনো মতে হাতছাড়া হয়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই কথাটা মাথায় রেখো। ঠিক সেই সময় গুন্ডারা যখন রায়কে সেখানে তাড়া করে, তখন রায় বলতে থাকে যে কী ব্যাপার, গুন্ডারা আবার এখানে কোথা থেকে চলে এলো? ওদের তো এখানে আসার কথা না। কোনো মতে নিশ্চয়ই নীলাঞ্জন ওদেরকে আমার সম্পর্কে খবর দিয়ে দিয়েছে, কিন্তু নীলু এই যাত্রা তোকে কোনো মতে আমি জিতে দেবো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।